ঢাবিতে ইসলামী ছাত্র শিবির যে বিজয় অর্জন করবে সেটার একটা টাইপ হবে, এবং সেই টাইপটা হবে রক্তপাতহীন বিজয়। অতএব এই শিবিরের বিজয়কে দেখে কেউ যদি মনে করেন যে অমুকের কারণে, এই কারণে, সেই কারণে বিজয় অর্জন করেছে, নেভার, এটা নয়, এটা ভুল। এই বিজয় সুসংগঠিত এবং সুগঠিত সুপরিকল্পিত বিজয়। চাঁদাবাজি, কামাই রোজগার করা, কাউকে টেন্ডার দেওয়া, কাউকে ঘাট দেওয়া, কাউকে ওইখানে টেম্পো স্ট্যান্ডে জায়গা দেওয়া, এসব করে হচ্ছে তাদের মূলত সংগঠনের মূল টার্গেট। এবং সেটা তারা করে মোটামুটি কিছু লোক পায়, যারা লোভী টাইপের কিছু লোক পায়। এরাই ওই দলের স্লোগান দেয়, নেতার সাথে নেতার তেল দেয়, তারপর নেতার সাথে ছবি তোলে, সেলফি তোলে, সেই সেলফিবাজি করে, এগুলোকে বিক্রি করে, চেতনা বিক্রি করে, ডেডিকেশন শো করে তারপরে মোটামুটি একটা দল পথ বাগাইতে পারলে মোটামুটি তাদের আলহামদুলিল্লাহ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ল্যান্ডস্লাইড বিজয় হয়েছে, যাকে বলে ভূমিধস বিজয়। যেটা মূলত দাবি করেছিল ছাত্রদল তথা আবিদ ইসলাম, বলেছিল তাদের ভূমিধস বিজয় হবে। আসলে কেন ছাত্র শিবির ঠিক এই মুহূর্তে এসে এরকম একটি ভূমিধস বিজয় অর্জন করলো, সেটি নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে অনলাইনগুলোতে, বিভিন্ন মিডিয়া পাড়ায় এবং রাজনৈতিক অঙ্গনগুলোতে। মূলত অনেকে এটা বাই চান্স একটা বিজয় হিসেবে মনে করছে, কিন্তু আসলে ছাত্র শিবিরের এই ফুল প্যানেল জয়ী হওয়া বা একটা সদস্য পদ আর বোধহয় একটা স্বতন্ত্র পদ থেকে বিজয়ী হয়েছে একজন প্রকাশনা সম্পাদক, সম্ভবত সাজ্জাদ হোসেনের পরিবর্তে এবি জুবায়ের আদৌ শিবিরের বাইরের কিনা সেটি মোটামুটি সকলেই জানেন। যাই হোক, তো শিবিরের এই বুলেট প্রুফ যে প্যানেল ছিল, সেই প্যানেল ভেদ করে একটা দুইটা এদিক ওদিক গেলেও পুরো প্যানেলই তারা বিজয়ী হয়েছেন। এটা আসলে কোনো ধরনের বাই চান্স বিজয় নয়, এটা শিবিরের বহু পরিকল্পিত, বহু ত্যাগ ও সংগ্রামের ফসল। অতএব এটাকে সাধারণভাবে বিবেচনা করলে সেটা পক্ষের এবং প্রতিপক্ষের সকলের জন্যই ভুল হবে। শিবিরের একটি ইন্টারনাল প্রোগ্রামে এর আগেও দেখা গেছে, যেটির ভিডিও এই নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেরিয়েছে, সেটি হচ্ছে যে আপনাদের তো জনশক্তি অনেক, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওপেন হচ্ছেন না কেন, এমন একটি প্রশ্ন রাখা হয়েছিল কেন্দ্রীয় সভাপতির কাছে এবং বিশ্ববিদ্যালয় সভাপতির কাছে। সেখানে তারা উত্তরে বলেছিল যে তারা মক্কা বিজয়ের উদাহরণ দিয়েই বলেছিল, এবং তারা ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব ইত্যাদি বিপ্লবের রেফারেন্স টেনে বলেছিল যে এক একটা বিপ্লবের এক একটা টাইপ আছে। তো ঢাবিতে ইসলামী ছাত্র শিবির যে বিজয় অর্জন করবে সেটার একটা টাইপ হবে, এবং সেই টাইপটা হবে রক্তপাতহীন বিজয়। শুধুমাত্র রক্তপাতহীন বিজয়ের জন্যই শিবির এতটা বছর অপেক্ষা করেছে। নয়তো আজকে আপনারা যেটা দেখেছেন সেটা শিবির আর বহু বছর আগে দেখাতে পারত, কারণ শিবিরের এই অবস্থান কিন্তু 1-2 দিনে তৈরি হয়নি। বছরের পর বছর তাদের ধৈর্য, তাদের পরিশ্রম, তাদের পরিকল্পনা, তাদের মেধা এবং তাদের ত্যাগের ফলে এটা তৈরি হয়েছে। সেই দীর্ঘ সময়ের ত্যাগের কতগুলো নজরানা হচ্ছে এরকম। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন তাদের প্রত্যাশিত ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে, তার জন্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তার নাম কোচিং সেন্টার, ফোকাস কোচিং সেন্টার। এই কোচিং সেন্টার গড়েই তোলা হয়েছে যেন ছাত্র শিবির মনা, ইসলাম মনা বা ছাত্র শিবির করতে পারে এইরকম শিক্ষার্থীদেরকে ফোকাসে ভর্তি করে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহযোগিতা করতে পারে। এই ফোকাসকে অনেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে মনে করেছেন, এই ফোকাস থেকে অনেকে চাঁদা নিয়েছেন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে। শিবির সবকিছু সহ্য করেছে। এই ফোকাসের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, মোটর বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে, ফোকাস থেকে শিক্ষকদেরকে গ্রেপ্তার করা হয়েছে, নানা ধরনের নির্যাতন এসেছে এই ফোকাসের উপর। তারপরও এই ফোকাসের কোচিং কিন্তু চলছে।
তারা যে বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছে তা নয়, কিন্তু বাণিজ্যের চেয়েও তাদের প্রধান টার্গেটই ছিল তাদের মনা, অর্থাৎ ছাত্র শিবিরের সারা দেশের যে কর্মীরা আছে তাদেরকে এই ফোকাসে সুন্দরভাবে কোচিং করিয়ে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো। এবং প্রতি বছর একটা বড় সংখ্যক স্টুডেন্ট ফোকাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আর এই ফোকাসকে তারা শুধু যে ঢাকায় রেখেছেন তা না, সারা বাংলাদেশেও ছড়িয়ে দিয়েছেন। আর এরপরও যারা ফোকাস এর আগে শিবির করেননি এমন ছাত্র যারা ফোকাসে পড়েছেন, তারাও ফোকাসের পড়ালেখার মান এবং কোচিং এর মান দেখে তারা অনেকেই আবার শিবির করতে শুরু করেছেন। যাই হোক, তো এই একটা কোচিং এর একটা বড় অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, এবং সেই ভর্তিকৃত ছাত্ররা শেষ পর্যন্ত শিবিরে ইনক্লুড হতো এবং সেই ইনক্লুডিংটা গোপনে থাকতো। তারপর শিবিরের পরিকল্পিতভাবে ত্যাগ, কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, জেলা থেকে জেলা সভাপতি সেই জিনিসটা আগে নির্ধারণ করে সেই ছেলে যদি দরিদ্র হতো তাকে ফর্ম কিনতে সাহায্য করা, তাকে কোচিংয়ে ভর্তি হতে সাহায্য করা, তাকে ঢাকায় থাকার মতো মেস ঠিক করে দেওয়া, এভরিথিং দায়িত্ব নিতেন। এবং এই বাছাইকৃতদেরকে তারা ঢাকায় পাঠাতেন পড়তে। শুধু ঢাকা নয়, অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে পাওয়ার মতো ছেলেদেরকে চান্স পাওয়ার ব্যবস্থা করা এবং তাদেরকে নার্সিং করে তাদের স্বপ্নের ক্যাম্পাসে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ব্যবস্থা করার কাজটি কিন্তু শিবির রুট লেভেল থেকে করে। অতএব এই শিবিরের বিজয়কে দেখে কেউ যদি মনে করেন যে অমুকের কারণে, এই কারণে, সেই কারণে বিজয় অর্জন করেছে, নেভার, এটা নয়, এটা ভুল। এই বিজয় সুসংগঠিত এবং সুগঠিত সুপরিকল্পিত বিজয়। এবং এই মুহূর্তে এটার কারণটা হচ্ছে একটা পরিবেশ পেয়েছে শিবির, যে পরিবেশে বিজয় অর্জন করার পর, ফলাফল অর্জন করার পর সেটা ধরে রাখা সম্ভব হয়। যদি অন্য কোনো রাজনৈতিক সরকারের আমলে হতো তাহলে এই বিজয় অর্জন করা সহজ ছিল না, আর বিজয় অর্জন করলেও সেটা ধরে রাখা কোনোভাবে সম্ভব ছিল না। কারণ অতীতে আমরা দেখেছি যাদের আমলে রাজনৈতিক সরকার যেই থাকুক, সে বিএনপির আমলেই হোক আর আওয়ামী লীগের আমলেই হোক, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়নি। এবার আমরা দেখলাম বিএনপি যেহেতু আগামীতে ক্ষমতায় আসবে বলে এক ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছে, মানসিক প্রস্তুতি, তো তারাও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিন্দুমাত্র ছাড় দেয়নি। তো তারা যেহেতু পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রদের সাথে এইভাবে কাজ করে একটা স্টুডেন্টকে একেবারে জীবনের শুরু থেকে গড়ে তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠান না, বা তাদেরকে, মূল কথা হচ্ছে বিএনপি বা ছাত্র দলের, এরা আসলে একেবারেই রাজনৈতিক দল, এরা কোনো সংগঠন না। একজন ছাত্রকে দাওয়াত দিয়ে সংগঠনে সংঘবদ্ধ করা, তাদেরকে নার্সিং করা, প্রশিক্ষণ দেওয়া, তাদের চারিত্রিক উন্নয়ন ঘটানো, তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা, তারপরে তাদেরকে বিভিন্নভাবে নৈতিক চরিত্রের মান উন্নয়ন করা, এরকম কোনো কার্যক্রম ছাত্রদল, বিএনপি বা ছাত্রলীগ, আওয়ামী লীগের মধ্যে নেই। এগুলো একেবারেই ফুলফিল রাজনৈতিক সংগঠন, দল, রাজনৈতিক সংগঠনও নয়, রাজনৈতিক দল, মানে পার্টি, অন্যের চেয়ে একটু আলাদা একটা পার্টি। যদি সংগঠন হতো তাহলে সংগঠনের কিছু কাজ থাকতো সংগঠনের জনশক্তিদেরকে নিয়ে, যেগুলো এদের নেই। চাঁদাবাজি, কামাই রোজগার করা, কাউকে টেন্ডার দেওয়া, কাউকে ঘাট দেওয়া, কাউকে ওইখানে টেম্পো স্ট্যান্ডে জায়গা দেওয়া, এসব করে হচ্ছে তাদের মূলত সংগঠনের মূল টার্গেট। এবং সেটা তারা করেই মোটামুটি কিছু লোক পায়, যারা লোভী টাইপের কিছু লোক পায়, এরাই ওই দলের স্লোগান দেয়, নেতার সাথে নেতারে তেল দেয়, তারপর নেতার সাথে ছবি তোলে, সেলফি তোলে, সেই সেলফিবাজি করে, এগুলোকে বিক্রি করে, চেতনা বিক্রি করে, ডেডিকেশন শো করে তারপরে মোটামুটি একটা দল পথ বাগাইতে পারলে মোটামুটি তাদের কামাই রোজগার হয়। তো এই টাইপের একটা রাজনৈতিক দল, আবারও বলছি রাজনৈতিক সংগঠন নয়, রাজনৈতিক দল কোনোভাবেই জামাত শিবিরের মতো একটি সুসংগঠিত রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে জয়ী হওয়ার কল্পনাও করা যায় না। আবার অভিনন্দন জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের যে প্রার্থীরা বিজয় হয়েছেন, অলমোস্ট সবাই বিজয়ী হয়েছেন। হেমা চাকমা আর এবি জুবায়ের, দুজন ব্যক্তি বাইরে থেকে ঢুকেছেন কমিটিতে, ডাকসুতে, আর সবই ছাত্র শিবিরের। সেই বিতর্কিত, সেই বারবার স্লাট শেমিং এর শিকার ঝুমা জিতেছেন, তামান্না জিতেছেন, সালমা জিতেছেন, রায়হান জিতেছেন, দম্পতিরা জিতেছেন, সর্বমিত্র চাকমা জিতেছেন। মানে জয়ী হন নাই কে?
সাজ্জাদ হোসেন খান আর বোধহয় আরেকজনকে, এরকম দুইজনের নাম মনে আছে যারা জয়ী হন নাই। আর বাকি সবাই ছাত্র শিবিরের এই ফুল প্যানেল বিজয়ী হয়েছেন। সাদিক কায়েম যে পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার যে ছাত্রছাত্রীদের কাছে তিনি এতটা প্রিয়। এবং এটা ঠিক যে সাদিক কায়েম জুলাই বিপ্লবের কারণে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। আবার ফরহাদ এই এক বছরে অনেকগুলো সোশ্যাল কাজ করেছেন, তার কারণে জনপ্রিয় হয়েছে উঠেছেন। আর এভাবে তারা ছাত্রছাত্রীদের কাছে যখন যেতে পেরেছেন উন্মুক্ত ভাবে, এবং তাদের বিরুদ্ধে কোনো তারা হয়রানির শিকার হন নাই, নানান ধরনের ফ্রেমিং এর শিকার হয়েছেন, কিন্তু মামলা খাওয়া, তারপরে মামলায় গ্রেপ্তার করা, আটক করে রাখা, এই জাতীয় রাজনৈতিক হয়রানির শিকার যেহেতু হন নাই, তারা উন্মুক্তভাবে অনেকগুলো কাজ করতে পেরেছেন, যে কাজগুলো জনকল্যাণ, ছাত্র কল্যাণের জন্য তারা করেছেন। সেই কাজগুলো সাধারণ শিক্ষার্থীরা বিবেচনা করেছে এবং একটা ভোট সেই অংশ থেকে এসেছে। তবে ভবিষ্যতে এই কমিটি, এই ডাকসু এক বছর যদি স্টে করে আলহামদুলিল্লাহ, তাহলে তারা যে কাজগুলো দেখাবে সাধারণ শিক্ষার্থীরা এরপর নতুন করে বিবেচনা করতে শুরু করবে। তারপরে অন্য কোনো সংগঠন যদি আসেও, তাহলে তাদেরকেও ছাত্র শিবিরের পথে হাঁটতে হবে। তাদেরকে আর ছাত্রলীগ কিংবা ছাত্রদলের মতো আবল তাবল রাজনীতি, ওই ভারতীয় বয়ান ধার করা রাজনীতি করে বা শুধু স্লোগান নির্ভর রাজনীতি করতে আর দেবে না। কারণ ছাত্র শিবির যদি এই এক বছরে এই দৃষ্টান্ত উপস্থাপন করে যায় যে আসলে ছাত্র রাজনীতি ছাত্র কল্যাণের জন্য রাজনীতি, তাহলে তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে, ভোটারদেরকে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই একজন স্ট্রং ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়, যিনি এই মুহূর্তে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন। এত স্ট্রং একজন ভাইস চ্যান্সেলর, যাকে ছাত্ররা, ছাত্রদলের গণেশ থেকে শুরু করে আর অনেকে এত নোংরাভাবে অপমান করেছেন। একজন সম্মানিত ব্যক্তিকে এভাবে নোংরা অপমান করার পর, এরপর মোনামি ম্যাডামকে যেভাবে অপমান করেছেন, তারা হাসি মুখে এগুলো সব সহ্য করে যেভাবে ছাত্রদের অধিকার, ছাত্রছাত্রীদের অধিকার সংরক্ষণ করেছেন, ভবিষ্যতেও তারা সেই নজির দেখাবেন বলে আমাদের বিশ্বাস। এবং তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।